প্রিয় দর্শক, বাংলা সিডনি ওয়েব টিভির কথা অনুষ্ঠানে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের সাথে আছেন কাজী সুলতানা সিমি এবং শিল্পী জিৎ। কাজী সুলতানা সিমি বাংলাদেশের পত্রপত্রিকা এবং সিডনির অনলাইন ও প্রিন্টেড কমিউনিটি মিডিয়ায় লেখালেখি করে থাকেন। সম্প্রতি বাংলাদেশের 21শে বইমেলায় ওনার একটি প্রবন্ধ সংকলন বের হয়েছে। আমরা সেই বিষয়ে ওনার সাথে কথা বলবো। আর শিল্পী জিতের কণ্ঠে বাংলা গানের কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের গান আপনারা অনেকেই শুনে থাকবেন সিডনির বিভিন্ন মঞ্চে। আজকে আমরা জিতের সাথেও কথা বলবো এবং ওনার গান শুনবো। আজ আমরা এসেছি স্টুডিও রেজোনেন্সে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা সাউন্ড রেকর্ডিং স্টুডিও। শিল্পী জিত নিজের চেষ্টায় তিলে তিলে এই স্টুডিওটি গড়ে তুলেছেন। এখানে অনেক ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রয়েছে, অক্টোপ্যাড, কঙ্গো, জ্যাম্বি, থুম্বা, বঙ্গো, ঢোলক, তবলা, কি নেই এখানে, খোল, কিবোর্ড, গিটার, আর ডান দিকের কর্নারে রেকর্ডিং বুথ, আর দেয়ালে রয়েছে সমস্ত সুরের জগতের মহারথীদের একটা ছবির কোলাজ। অসাধারণ জিৎ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে এই স্টুডিওটা ব্যবহার করতে দেওয়ার জন্য। কোনো বিষয় নয়, আপনারা এসছেন আমাকে তুলে ধরার জন্য। এর থেকে বড় কি হতে পারে যে আপনারা সময় বের করে এসছেন এখানে। আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ অল। থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা কথা বলবো কাজী সুলতানা সিমির সাথে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আসার জন্য। আপনার এই যে শুরু হোক পথ চলা আমার হাতেই রয়েছে, এটা দিয়ে শুরু করি। ধন্যবাদ আপনাকেও, সেই সাথে ধন্যবাদ banglasydney.com-কে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এটা একটা প্রবন্ধের বই, এখানে 24টা প্রবন্ধ আছে। এই প্রবন্ধগুলি ইতিমধ্যে বাংলাদেশের জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়ে গেছে। তো আমি বই বের করার আসলে আমার কোনো চিন্তা ছিল না, কিন্তু বাংলাদেশ থেকে ওরা আমাকে তাগিদ দিচ্ছিল আর কি, যে আপনার লেখাগুলো হারিয়ে যাবে, আপনি একটা বই আকারে প্রকাশ করেন। লিঙ্কগুলো তো অনেক সময় থাকে না নিজের কাছে, তখন ওরা যখন বারবার বলছিল আমিও তেমন একটা গুরুত্ব দেইনি। পরে এবছরের জানুয়ারিতে দেখলাম যে অনেকেই বই বের করছে, তখন একবার আমার মনে হলো দেখি এতবার করে বলছে, ঠিক আছে বলেই দেখি। যখন আমি বললাম যে আপনি কি পারবেন এখন এবারের বই মেলায়, তখন উনি বলল যে এত শেষ সময়ে বলছেন, মাত্র 3 সপ্তাহ বাকি। তখন আমি বললাম যে যদি সম্ভব হয় 3 সপ্তাহের মধ্যে করেন, আর না হলে থাক, দেখা যাক পরে। তখন উনি বললেন যে বাংলাদেশে যার কাছে লেখাগুলো পাঠাই, তো উনি বললেন যে ঠিক আছে আপনি বলছেন, যেভাবেই হোক আমি করব। তারপরে ওই দিন 3 উইকস বইটা বেরোলো। পুরোটাই বাংলাদেশিদের তাগাদার কারণে মূলত। আর প্রবন্ধগুলা হচ্ছে আমার নিজের চিন্তা ভাবনা, জগৎ জীবন, তারপরে সমাজ, নীতিবোধ, মূল্যবোধ, এসব নিয়ে জাস্ট ভাবনার একটা বহিঃপ্রকাশ বা মলাটবদ্ধ রূপ। আচ্ছা, বাংলা সাহিত্যে তো অনেকগুলো দিক আছে, হঠাৎ প্রবন্ধকে বেছে নিলেন কেন? আসলে আমি যে শুধু প্রবন্ধ লিখি তা না, কিন্তু আমি গল্প কবিতাও লিখি। আচ্ছা আচ্ছা। তবে প্রবন্ধটা আমি বেশি পছন্দ করি। কারণ হচ্ছে কি, প্রবন্ধের মধ্যে আমি সরাসরি আমি কি বলতে চাই সেটা বলতে পারি। আমার একাডেমিক পড়াশোনা হচ্ছে ফিলসফি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছি ফিলসফি থেকে। তো ফিলসফিক্যাল চিন্তাগুলো যখন প্রকাশ করি, এটা কিন্তু কাব্যিক না, হ্যাঁ, মানে অনেক অন্তর্দৃষ্টি নিয়ে চিন্তা করতে হয় বা ভাবতে হয় যে ব্যাপারটা আমি কিভাবে জানাবো। তো সেটা আমার কাছে মনে হয় আবার যদি রূপক বা উপমার সাথে দিয়ে ফেলে, তখন এটা অনেক বেশি জটিল হয়ে যায়। তার সাথে যা বলার আছে, যা চিন্তা করছি, সেটা যদি সরাসরি বলে ফেলি তাহলে মনে হয় অনেক বেশি সোজা হয়। সে কারণে প্রবন্ধটা আমি বেশি পছন্দ করি আর কি। আচ্ছা, তো আপনার এই বইটা কোথায় পাওয়া যাবে? বইটা এখন তো আসলে অনলাইনের যুগ, অনলাইনে পাওয়া যাবে। বাংলাদেশ থেকে আসছে রকমারি.com, এখানে অস্ট্রেলিয়ায় পারবেন বইঘর.com.au, আর সরাসরি যদি অর্ডার করেন তাহলে ksultana74.com gmail.com। আচ্ছা, তাহলে আমাদের দর্শকরা আশা করি সেখানে যোগাযোগ করবে। আচ্ছা, এবার তো বইমেলায় অস্ট্রেলিয়ার আরো অনেক লেখকের বই বেরিয়েছে আমরা জানি। হ্যাঁ হ্যাঁ, বইগুলো আমার কাছে আছে। আমার কাছে আছে অস্পৃশ্য ভালোবাসার হাতছানি, এটা লিখেছেন শাহনাজ পারভিন। এটা মূলত এটা একটা কবিতার বই। আচ্ছা, কবিতার বই, বেশিরভাগ এবার মনে কবিতা আর গল্পই
বেরিয়েছে। আচ্ছা, আমার কাছে এসেছেন আমার এক মাসিমা, লিখেছেন সুদীপ্তা গোস্বামী, 21 নিয়ে এলো স্বাধীনতা। এটাও কবিতার বই মূলত। আর আরেকটা আছে নিঃশব্দ প্রহরী, এটা সম্ভবত একটা উপন্যাস, হ্যাঁ, আরিফুর রহমান। আর আরেকটা হচ্ছে ডাকাতিয়ার জন্য ভালোবাসা, ফাহাদ আসমারের লেখা। তারপরে আছে নিঃসঙ্গ বিলাস, SM আমিনুল রুবেল। এই কটা বই এবার আমাদের হাতে আছে, আর বের হয়েছে কিনা আমি ঠিক জানি না। আচ্ছা, সত্যি এটা প্রশংসার দাবিদার যে বিদেশে থেকেও এইভাবে সাহিত্য চর্চা চালিয়ে যাওয়া। আচ্ছা, আপনি তো আরো অনেক বিষয়ে ইন্টারেস্ট আছে আমি জানি, সেগুলো সম্পর্কে একটু বলেন। ইন্টারেস্ট আসলে আমার অনেক কিছুর প্রতি আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সময় পাওয়া যায় না। সংসার এবং চাকরিটা তো সবচেয়ে বড়। সংসার এবং চাকরি করার পরে যেটুকু সময় পাই, আরেকটা ব্যাপার হচ্ছে যে সেটা আমি আমার বাচ্চা কাচ্চাদেরকেও বাংলা সংস্কৃতিতে ইনভলভ করতে চাই আর কি। তো আমি যখন যেখানে যাই ওদেরকে সাথে করে নিয়ে যাই। তো বাচ্চাদের রেডি করাও মোটামুটি একটা সময়ের ব্যাপার হয়ে পড়ে, ওদেরকে শেখানো যে বাংলা সংস্কৃতিতে কিভাবে ইনভলভ করা যায়। কারণ ছোটবেলাটা একটা মানুষের বেজ, ওরা যদি আমার সাথে যায় তাহলে ওরা বড় হয়ে বুঝতে পারবে যে বাংলা সংস্কৃতি বা বাংলা সবাই বাঙালিদের সাথে যে কিভাবে আমরা ব্যাপারটা উদযাপন করি। তো ওদের সময় দিতে গেলেও অনেকটা সময় যায় এখানে। আমার মেয়েটা এখানে নাচে, ছেলেটা তবলা এবং আবৃত্তি শেখাচ্ছি। আর পাশাপাশি আমি নিজেও বিভিন্ন অনুষ্ঠানে আবৃত্তি করি। আচ্ছা, অনলাইন টিভিগুলোতে উপস্থাপনা করি। আচ্ছা, এবং গত বছর আমি একটা মঞ্চ নাটকও করেছি। কারণ বাংলাদেশে যখন আমি রোকেয়া হলে ছিলাম, মানে ঢাকা ইউনিভার্সিটি, তখন আমি ডাকসুর সাথে নাটক বিভাগে যুক্ত ছিলাম। পাশাপাশি আমি এশিয়ান থিয়েটারে, হ্যাঁ, আমি ওই কবিতা বিকেলের ব্যানারে মনে হয় একটা নাটক করেছিলেন, প্রেম পুরাণ, সেটার ভিডিও দেখেছি। সেটা থেকে আমাদেরকে একটু আপনার প্রিয় ডায়ালগ যদি শোনাতেন। ঠিক আছে। এটা আসলে কবিতা বিকেলের প্রযোজনায় একটি নাটক। এটা একটুখানি না বললে বুঝতে পারবেন না, কারণ সংলাপটা রিলেটেড না হলে তো দর্শক বুঝতে পারবেন না বা আপনার। সেটা হচ্ছে যে সুন্দরবনের রক্ষার জন্য একটা মেসেজ দেয়া। ওখানে একটা ক্যারেক্টার ছিল বনদেবী। আচ্ছা, আচ্ছা। তো বনদেবীকে ওরা ডাকতো শ্বেতহরিণী। আচ্ছা। তো সেই ক্যারেক্টারটা আমি করেছিলাম। কিন্তু শ্বেতহরিণীকে লোকাল লোকজন ভাবতো দেবতা, দেবী। আর ও আসলে কি ছিল সেটা একটু রহস্যময় ছিল আর কি। তো তখন ও সেটা দর্শকদের উদ্দেশ্যে অথবা নিজের আত্ম উপলব্ধি থেকে আত্মকথন জাতীয় আর কি, সেই সংলাপটা বলছি। এর জন্য আমি কবিতা বিকেলকে ধন্যবাদ জানাবো এবং কৃতজ্ঞ তাদের কাছে। তো আমি সেই সংলাপটা এখন একটু করছি। আমি শ্বেতহরিণী, নোনা জলের দিব্যক্ষারিণী, কামুটির কামুর, উড়ন্ত টঙ্ক পাখির চঞ্চুর আঘাত এড়িয়ে মালঞ্চির জলে ভাসতে ভাসতে আমি এখানে এসেছি। না না না, আমি কোনো জননীর উদর ছিঁড়ে রক্তের স্রোতে নেমে আসিনি। আমার জন্ম দৈবের জন্মশালায়, কালির চরের কালো কালো মাটি নয় গো, ঈশ্বরীপুরের ধবল এটেলে গড়া আমার জন্মের পুতুল। তারপরে বনদেবী কি প্রাণের অগ্নিকণা নিঃশ্বাসে ভরে দিয়ে গেছেন। কিন্তু কেন, কোন অভিশাপে? কেউ জানো? সেদিন আমি জানতে চাইতে পারিনি, বলতে পারিনি। কেন আমার দিলা নীল আগুন, কেন দিলা রাতের জ্বলা চোখ? কালির চরের কালো মাটিতে দুধ শুভ্র একলা আমি আজ দেবতার প্রতিদ্বন্দ্বী। কিন্তু আমি তো পূজা চাই না। আমি বুঝতে পারি আমার ভেতরে শরীরের রন্ধে রন্ধে জাগছে এক নারী। বাহ, খুব সুন্দর হয়েছে।
আপনাদের নেক্সট নাটক কবে হবে, এ ধরনের কোনো প্ল্যান আছে কি? এই নাটকটাই সম্ভবত ক্যানবেরাতে আবার করার কথা। ও আচ্ছা, তো আচ্ছা। চিন্তা করছি আর কি। আচ্ছা, আপনার উত্তরোত্তর আরো উন্নতি হোক সেই শুভকামনা নিয়ে আজকে আমরা শেষ করছি। প্রিয় দর্শক, এবার গানের পালা। যেমনটা বলেছিলাম, জিৎ কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের গান করে থাকেন। গান দিয়ে শুরু হোক, কোন গানটা করবেন? ডেফিনেটলি আমি কথা কম, গান মানে কাজ জি। বেশিতেই বিশ্বাসী। কিশোর কুমারের গান তো হাজারো গান রয়েছে। দুটো কথা আগে বলতে হয় যে আমি খুবই ধন্য বলে মনে করছি নিজেকে। আমার মতো সাধারণ শিল্পী আপনারা আমাকে সুযোগ দিয়েছেন সবার সামনে এভাবে তুলে ধরার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। ডেফিনেটলি কিশোর কুমারের গান একটা, তো ওনারই গান গাই আমি, হয়ে যাক। ভালো গান। লা 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 লা। ওপারে থাকবো আমি, তুমি রইবে পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। ওপারে থাকবো আমি, তুমি রইবে পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। পড়বে যখন মালা রে চন্দন, ওই রাঙা চেলিয়ার ফুল রাখি বন্ধন। পড়বে যখন মালা রে চন্দন, ওই রাঙা চেলিয়ার ফুল রাখি বন্ধন। মিলন রাতের প্রদীপ হয়ে আমি জ্বলবো বাসরে। ওপারে থাকবো আমি, তুমি রইবে পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। মন্ত্রে যখন এক হবে দুটি মন, এক শুভ দৃষ্টিতে মিলে যাবে দু নয়ন। মন্ত্রে যখন এক হবে দুটি মন, এক শুভ দৃষ্টিতে মিলে যাবে দু নয়ন। ভালো লাগার আবেশ হয়ে আমি থাকবো অন্তরে। ফুটবে যখন চৈত্র দিনের ফুল, আর সোহাগের নদী ভেঙে যাবে তার কুল। ফুট
ফুটবে যখন চৈত্র দিনের ফুল, আর সোহাগের নদী ভেঙে যাবে তার কুল, তখন আমি গানের পাখি হব দূর আকাশ পারে, ওপারে থাকবো আমি, তুমি রইবে পারে। শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে, ওপারে থাকবো আমি, তুমি রইবে পারে। শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে, দেখবো তোমারে। অসাধারণ গাইলেন জিৎ। আমিও নিজেও কিশোর কুমারের খুবই ভক্ত। অনেককেই আমি ওনার গান গাইতে শুনেছি, কিন্তু আপনার মতো নিখুঁতভাবে কিশোর কুমারকে কণ্ঠে ধারণ করতে কাউকে দেখিনি। চেষ্টা করি। দেখুন, উনি তো এনসাইক্লোপিডিয়া যাকে বলা যায়, কিন্তু ওনার গানকে নিয়ে মানে কিছু কালচার করাটাই হলো একটা বড় ব্যাপার। অনেকেই দেখেছি গান অনেকেই কিশোর কুমারের গান স্টেজে গিয়ে আসেন, কিন্তু ওনাকে ডিটেলে শোনাটাই সব থেকে কঠিন জিনিস। তো আপনার এই কিশোর কুমার হয়ে ওঠার গল্পটা একটু শুনতে ইচ্ছে হ্যাঁ, করছে, কিশোর যদি কুমার- সংক্ষেপে একটু বলতেন একদম আমাদেরকে। সংক্ষেপেই বলছি, কারণ কিশোর কুমার তো কোনোদিনই হতে পারবো না, কেউই হতে পারবে না। উনি একবারই এসেছিলেন আর একবারই কিশোর কুমার হওয়া যায় না। আমি যখন ছোট ছিলাম আমি মায়ের কাছে ক্লাসিক্যালি শিখেছি। যখন 3.5-4 বছর বয়স, যখন লোকে কথা বলতে শেখে, তখন আমি গানটাই স্টার্ট করেছিলাম। স্কুলেও পর্যন্ত প্রথমে নাম জিজ্ঞেস করার সময় আমাকে বলেছিল কি করতে পারো, আমি বলেছিলাম শুধু গানই গাইতে পারি, এবং গানই গেয়েছিলাম। তো যাই হোক, মায়ের কাছে ক্লাসিক্যাল শেখা, বাড়িতে ডেফিনেটলি ব্যাকগ্রাউন্ডটা ম্যাটার করে। মা খুব ভালো গান গাইতেন, বা গান এখনো গান। 2000 কেন বলছি, 1991-এ ফার্স্ট আমি যখন শো করছি, স্টার্ট করেছি, তখন কুমার শানুর মার্কেটে জি। কুমার শানু তখন একেবারে রমরমা, মানে গান বলতেই যাবো যে কুমার শানুই বোঝায়। স্টার্ট করেছিলেন যখন, তখন আমি কুমার শানুই গাইতাম। আমার কাকাও খুব ভালো গান গাইতেন, আমি অনেক শোতেও বলেছি এই কথাটা। কাকাও ইউজ টু বি ভেরি গুড। কিশোর কুমারের গানই উনি ভালো গাইতেন, মানে গাইতেন। ওনার গান আমি শোনার পরে যখন ভাবতে শুরু করেছিলেন যে কাকু এত ভালো গান গায়, আমি কি করে শুধু কুমার শানু গাইছি, কিশোর কুমার কেন গাইছি না। বলতে গিয়ে কাকু আমার গান যখন শুনেছিলেন, শুনে বলেছিলেন যে নকল করে গান গাওয়ার প্রবণতাটাই খারাপ, বেটার অরিজিনালকে ধরে গাও। কারণ কুমার শানু কিশোর কুমারকে দেখেই উঠে এসছে। অনেকটা। তো সেই ক্ষেত্রেই আশা, তারপর থেকে চলছে জার্নি। অনেক বছর হয়ে গেল, 23-24 বছর তো হয়ে গেল। আমি কি এবার একটা আপনাকে অনুরোধ করতে পারি? বলুন, যদি থাকে ডেফিনেটলি শোনাবো। নয়ন সরসী কেন? হ্যাঁ, নয়ন সরসী কেন ভাবছিলাম, খুব ভালো গান। আচ্ছা, তাহলে হয়ে যাক। হয়ে যাক। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ। ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু, সারা মন কেন তুমি চোখে সাজালে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন
জন্ম সফল হবে বধূ আর ঘরে, আজ শরমের আড়ালেতে দেখা যাবে ফুলো সাজ। নিশিরাতে বিরহের নিশিরাতে বিরহের বাঁশিও রেখে বাজায়, ভালোবেসে কেন বধূ আজ শুধু কেঁদে যায়। সিধে সিধে কেন তুমি মরণ নিলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী। অসাধারণ, অসাধারণ, কি যে বলবো, আমি ভাষাই খুঁজে পাচ্ছি না। দর্শকও হয়তো আমার সাথে একমত হবেন যে জিৎ কিশোর কুমারের গান ঠিক তার মতন করেই গাইছেন। হ্যাঁ জিৎ, আপনি তো 2016 সালে লন্ডনে শো করতে গিয়েছিলেন। আপনার মানে সেই অনুভূতিটা কেমন ছিল? অ্যাকচুয়ালি মানে বাইরে, দেশের বাইরে তো দেশে গান গেয়েছি, দেশের বাইরে এসে থাকছি, এখান থেকে আবার আরেক দেশে গিয়ে গান গাওয়াটা একটা বড় ব্যাপার। খুবই ভালো লেগেছে। আমার সোলো শো ছিল অনেকগুলো, আর তাতে 5টা সিরিজে আমি গান গেয়েছিলাম, এবং অসাধারণ দর্শক পিন ড্রপ সাইলেন্ট, কোনো কেউ মানে কথা নেই, শুধু গান শুনতে আসা অডিয়েন্স চুপ করে বসে রয়েছেন। আমি সো অ্যামেজড যে অডিয়েন্স এত ভালো হয়, এবং খুব লোকের ব্লেসিংস পেয়েছি ওখানে, খুব ভালো লেগেছে আমার। আপনি তো সিডনিতে কিশোর কুমারের ছেলের সাথেও অমিত কুমারের সাথে একই স্টেজে পারফর্ম করেছেন। আপনার সেই অনুভূতিটা কি? দেখুন, ওনারা তো লেজেন্ড, ডেফিনেটলি অমিত কুমারও আরেকজন আমার খুব প্রিয় শিল্পী, আমি খুবই পছন্দ করি ওনার গানই দু একটা গাই। হ্যাঁ, অমিতদের সাথে শেয়ার করে, আমি যখন ইউকেতে ছিলাম আমাদের দুজনের শো পড়েছিল একই টাইমে, সেই কারণে অডিয়েন্সও কিছুটা ভাগ হয়েছিল। ওনার বার্মিংহ্যামের প্রোগ্রাম যেদিন ছিল, আমার সেদিন মানে সিটির দিকে ছিল। সো দ্যাটস দ্য মানে প্রবলেম, যে আমি ওনার সাথে সেখানে শেয়ার করতে পারিনি স্টেজ। এইখানে শো ভালো হয়েছে, এবং উনি আগে জানতেন আমি গাইছি, কিন্তু পরে ওনার সাথে আমার সেভাবে দেখা হয়নি, কারণ উনিও বিজি ছিলেন স্টেজে আসার জন্য। শুধু অর্গানাইজারের কাছ থেকে শুনেছি, উনি শুনেছেন আমার গান, ভালো লেগেছে। কিন্তু বাপিদা এসেছিলেন, বাপিদা তো খুব ভালো, মানে রিহার্সাল ছিল, আমি বাপিদা একই মিউজিশিয়ান, বোম্বে থেকে আসা মিউজিশিয়ানদের সাথে বাজিয়েছি, মানে গেয়েছি। আর সেখানে দাঁড়িয়ে বাপিদার সাথে যখন রিহার্সাল করেছি, বাপিদা এত ভালো মানুষ, উনি এত সুন্দরভাবে রিয়াক্ট করেন। উনি আমাকে অনেকবার বলেছেন খুব ভালো গলা, জিৎ তোমার, কিপ ইট আপ। এবং স্টেজে যখন গাইতে এসেছিলাম, আমার ভিডিও দেওয়া রয়েছে ফেসবুকে, জিৎ কিশোর দাকে ধর্মীয় বলে আমার একটা চ্যানেল আছে, তো সেখানে দেখলে দেখতে পাবেন যে ওখানে লেখা, আমি বলছি নিজে, যে রিহার্সালের সময় বাপিদা আমাকে বলেছিলেন যে বাপিদা আপকা কোন সা গানা গায়ে হাম, আপনার কোন গানটা আমি গাইব। তো দাদা বললেন যে তুমি সবই তো আমার গানই হচ্ছে, তুমি একটা বর্মন পঞ্চমের গান গাও। তখন আমি আর জিনে কি আর.ডি. বর্মনকে ট্রিবিউট দেওয়া এবং বাপিদার শোতে আমার ভালো বিশাল পাওনা লাইফ। আপনার এত ভালো গলা, আপনি কি নিজের মৌলিক গান কিছু গাওয়ার চিন্তা ভাবনা করছেন, বা অ্যালবাম বের করার কোনো চিন্তা ভাবনা আছে কি? এখন সত্যি বলতে অ্যালবাম বের করাটা খুব বড় ব্যাপার আজকের যুগে নয়, যেহেতু ইজ এ ম্যাটার অফ মানি অ্যান্ড ইয়োর টাইম। কিন্তু কাজ ভালো করার জন্য যেই চিন্তা ভাবনাগুলো দরকার লাগে, সেই চিন্তা ভাবনা আমি স্টার্ট করেছি ডেফিনেটলি, অনেকদিন আগে করছি। আমার একটা শো আসছে, আপনারা হয়তো ফেসবুকে দেখে থাকবেন, 29 জুনে আমি আর.ডি. বর্মন অ্যান্ড এস.ডি. বর্মনকে ট্রিবিউট দিচ্ছি। ওই কনসার্টটাতে আমি আর.ডির এবং এস.ডি. বর্মনের গানকে কিভাবে নতুন কি মানে নিউ ক্রিয়েশনটা করেছি, সেটা দেখার মতো হওয়া উচিত। আপনারা যদি
সবাই আসেন দর্শকরা, আমি দর্শকদেরকে বলবো আপনারা যদি 29th ফ্রি রাখতে পারেন, আশা করছি ইভিনিংটা আপনাদের বিফল যাবে না। এই দুজন মহারথী সুরকার তো অনেক বাংলা গানেরও সুর দিয়েছেন, তো ওখানে কি কোনো বাংলা গান থাকবে? হ্যাঁ, ডেফিনেটলি। ওনার যেহেতু আমাদের মিক্সড অডিয়েন্স প্রত্যেক বছরই থাকে, আর বিং এ বেঙ্গলি আমার উচিত বাংলা গান রাখা, এবং যাকে নিয়ে স্মরণ করে এই অনুষ্ঠান সেই মানুষ দুটো বাঙালি এবং একদম খোদ কলকাতা আর বাংলাদেশ থেকে বিলং করেন, যেহেতু সেই টাইমে একই জায়গা ছিল আমাদের। আর মজার ব্যাপারটা হলো যেই গানগুলো আমি রেখেছি তার বেশিরভাগ গানগুলোর দুটো গানের হিন্দি ভার্সনটাও রেখেছি। আচ্ছা, সো লোকের বুঝতে অসুবিধা হবে না যে আমি কোন গানটা থেকে আমি নিয়ে করেছি। নিশ্চয়ই। তো ঠিক আছে, আবার গানে চলে যাই। আচ্ছা, হ্যাঁ, এবার কোন গানটা করবেন? একদিন পাখি উড়ে শোনে। ঠিক আছে, ওটাও খুব সুন্দর গান। ঠিক আছে, হয়ে যাক। ঠিক। হা 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 একদিন পাখি উড়ে, একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সে তো আর কারো আকাশে। একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সে তো আর কারো আকাশে। একদিন আহা হা 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 আহা হা 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 আহা হা 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 আহা হা হা। বুকে যেন বাদলের ওই মেঘ জমে না, মন ভেঙে চিতে যেন ঝড় আসে না, তারে ভেবে কারু চোখে যেন জল না আসে, পথে না বসে। একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সে তো আর কারো আকাশে। একদিন रह भी सकोगे तुम कैसे होके मुझसे जुदा, हट जाएगी दीवारें सुन के मेरी सदा, आना होगा तुम्हें मेरे लिए साथी मेरी सुनी राह पे। একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সে তো আর কারো আকাশে। একদিন। সাধু সাধু, আর কি বলবো। থ্যাংক ইউ। সময় তো শেষ, ইচ্ছা তো করছে আরো গান শুনি, আরেকদিন নিশ্চয়ই হবে। তো আমরা শেষ গানে চলে যাই, যদি সম্ভব হয় দুইটা গান লাইনও যদি আপনি শোনাতেন আমাদেরকে। কোন গান বলুন? হাওয়া মেঘ ছড়ায় ফুল ছড়ায়, অসাধারণ গান একটা। ঠিক আছে। দু চোখে দেখি না তোমায়, তুমি আছো, তবু আছো। হাওয়া মেঘ সরায়
ফুল ঝরায়ে ঝিরি ঝিরি এলে বহিয়া হাওয়া মেঘ সরায়ে ফুল ঝরায়ে ঝিরি ঝিরি এলে বহিয়া খুশিতে ভরেছে লগন আজ ওঠে মন ভরিয়া হাওয়া মেঘ সরায়ে ফুল ঝরায়ে ঝিরি ঝিরি এলে বহিয়া